মাধব নৌকা নিয়ে যখন এই পারে আসলো তখন ঠাকুরকে দেখে মাধব বলছে, আরে ও ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, একই কথা, এই দুইটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি না গো। পায়ে আবার কিসের দোষ? আরে বোকা মাধব, তোর কাষ্টের তরি স্বর্ণ হয়েছিল সে তো রাম লক্ষ্মণের চরণ স্পর্শে, এরা তো লবকুশ। তাই নাকি? আরে লক্ষ্য করে দেখ, দুইটি ছেলে দুই আকৃতির। আচ্ছা, আমরা ভার করতাম পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তোরের মাঝে বসবা আর দুই বালক কাষ্টের দুই সাইডে রাখবা আর চরণ দুইটা ঝুলন্ত অবস্থা রাখবা, তারপর তোরিতে পেশ না। হ্যাঁ মাধব, কিসের স্পর্শ? স্পর্শ নয়, স্পর্শ। এবার তবে তো পার হয়ে যাবে। এবার নৌকার মধ্যখানে মণি ঠাকুর বসলেন, বালক দুটিকে দুই কাঠে বসিয়ে চরণ দুটি ঝুলন্ত অবস্থায় রাখলেন। এমন সময় মকর বাহিনী গঙ্গা মনে মনে ভাবছে, এই ঘাট দিয়ে একদিন রাম লক্ষ্মণ খেয়া পার হয়েছিল, সেদিন তো ভাগ্য ছিল বড় মন্দ, তাই সেদিন তাদের চরণ দর্শন করতে পারিনি। আজকে তাদের ছেলে লক্ষ্মণ যখন নদী পার হবে, আজই তাদের চরণ দর্শন করবই করব। এইদিকে মণি ঠাকুর লক্ষ্মণকে ডেকে বলছে, দাদা ভাই, নদী দিয়ে বাদ্যযন্ত্র নিয়ে যেতে হলে যন্ত্রের একটু ধ্বনি করতে হয়, তাই তোমরা এই নদীর নৌকার মধ্যখানে বসেছ, তোমরা বসে একটু সেই যন্ত্রেই ধ্বনি করো। তাই কি করলেন? লব কুশরে বিনা যখন বাজাতে লাগলো, এবার অগ্নিতিমণি ঠাকুর পশ্চাতে লবকুশ নৌকা থেকে নেমে যখন চলে যায়। হ্যাঁ হ্যাঁ বলো।